নমস্কার বন্ধুরা, আমি অরুণিমা। আর আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। গত সপ্তাহে আমরা চলে গেছিলাম ইটাচুনার রাজবাড়িতে। আমরা যেহেতু নর্থ বেঙ্গল থেকে গিয়েছিলাম, সেই জন্য আমরা প্রথমে নেমেছিলাম বর্ধমানে। আর বর্ধমান থেকে আমরা লোকাল ট্রেনে করে চলে গেছিলাম খন্নানি স্টেশনে। আর এই হচ্ছে খন্নানি স্টেশন। এবার এখান থেকে আমরা টোটো নিয়ে যাব রাজবাড়ি। খন্নানি স্টেশন থেকে কিছুটা হেঁটে এসে বাজার থেকে আমরা নিয়ে নিলাম টোটো। আর এই টোটো করেই আমরা গ্রামের পথ ধরে পৌঁছে যাব ইটাচুনার রাজবাড়ি। রাজবাড়ি যেতে যেতে টোটো কাকুর কাছে শুনে নিয়েছিলাম এই রাজবাড়ির ইতিহাস। চলো তোমাদেরকেও বলি এই রাজবাড়ির ইতিহাস। 18 শতাব্দীর মধ্যভাগে বাংলা, বিহার ও উড়িষ্যার সুবেদার ছিলেন নবাব আলীবর্দী খাঁ। মারাঠি দস্যুদের হামলাতে জর্জরিত হয়ে থাকে বাংলা। তাদের বলা হতো বর্গী। তাদের লুটপাট, খুন, জখম, অত্যাচার বাংলার মানুষ সন্ত্রস্ত। এমনকি দুরন্ত ছেলেকে ঘুম পাড়ানোর জন্য রচিত হয়েছিল ছেলে ভুলানো ছড়া, যা আমরা প্রায় আমাদের মায়েদের গলায় শুনে এসেছি। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। 1792 থেকে 1752 এই দীর্ঘ 10 বছর চলেছিল অরাজকতা। ভাস্কর পণ্ডিত আর রঘুজি ভোসলে এই দুই মারাঠা সর্দারের পরিচালনায় তৈরি হয়েছিল বিরাট এক বাহিনী। প্রথমটায় আলীবর্দী খাঁ কড়া হাতে বর্গী আক্রমণ প্রতিহত করে বাংলায় শান্তি ফেরানোর চেষ্টা করলেও তা বেশি দিন সম্ভব হয়নি। বর্গীরা অনেক বেশি হারে কর আদায় করতে লাগলো। এই পরিস্থিতিতে শান্ত করতে তখন বাংলার নবাব মারাঠাদের সঙ্গে শান্তি চুক্তি করতে আগ্রহী হলেন। মীর হাবিবের মৃত্যুর পর মারাঠারা বাংলা থেকে চলে যায়, তবে কিছু বর্গী ফিরে না গিয়ে এই বাংলাতেই রয়ে যায়। লুটপাট ছেড়ে অন্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। যারা রয়ে যায়, অঢেল ধনসম্পত্তির মালিকানা ছিল তাদের হাতে। তেমনই এক মারাঠি বংশ কুন্দাস বা কুন্দন। বাংলার জলবায়ুতে মিশে এরা ক্রমে হয়ে গেল কুণ্ডু। 1766 সালে এই কুণ্ডু পরিবারের সাফল্যে নারায়ণ কুণ্ডু হুগলির কাছাকাছি বর্গীডাঙ্গায় তৈরি করলেন এক রাজবাড়ি। প্রসাদ তৈরির মূল উপাদান ইট ও চুন, তাই তার নাম হলো ইটাচুনা রাজবাড়ি। আর বর্গীডাঙ্গার নাম হলো ইটাচুনা। সেই কুণ্ডু বংশের 14তম পুরুষ 3 জন বর্তমানে বাড়িটির মালিক, যারা কলকাতা ম্যাডক্স স্কোয়ার থেকে এই হোটেলটির পরিচালনা করেন। ঘড়িতে তখন বাজে বেলা 12টা, আর আমরা পৌঁছে গেলাম ইটাচুনা রাজবাড়িতে। রাজবাড়ি পৌঁছানোর সাথে সাথেই আমাদের আতিথেয়তার জন্য দেওয়া হয়েছিল গন্ধরাজ লেবুর শরবত। সেই শরবতে এক চুমুক দিয়ে আমরা এবার চলে যাব আমাদের রুমের উদ্দেশ্যে। এখানেই বলে রাখি, এই বিশাল রাজবাড়িটি 20 বিঘা জমির উপর তৈরি। এই পুরো বাড়িতে 60টি ঘর আছে, তার মধ্যে 12টি ঘরকে জনসাধারণের জন্য ভাড়া দেওয়া হয়। একতলা দোতলা মিলে টোটাল 12টি ঘর আছে, যেগুলো নন এসি এসি দুটো মিলিয়েই রয়েছে। এই প্রত্যেকটি ঘরের কিন্তু নির্দিষ্ট নাম রয়েছে: বড় মা, মেঝোমা, গিন্নিমা, জ্যাঠামশাই, ঠাকুরমার ঘর, বড় পিসির ঘর ইত্যাদি। আর এরই মধ্যে আমরা কিন্তু ছিলাম বর্দার ঘরে। তো চলো, এই হচ্ছে আমাদের সেই বর্দার ঘর। ঢুকে পড়ি ঘরে। ঘরের ভেতরে কিন্তু ছিল একদম একটা রাজকীয় পরিবেশ। ঘরের সিলিংয়ে ছিল কড়িবর্গা। আর এখানে দেখো সেই পুরনো দিনের লম্বা লম্বা জানালা, আর তার সাথেই কিন্তু ছিল পুরনো দিনের পালঙ্ক বা খাট, যাই বলো না কেন, যেগুলো কিন্তু এখন প্রায় দেখাই যায় না। এই ঘরে থেকে একদিনের জন্য কিন্তু নিজেকে সত্যি বেশ মনে হয়েছিল রাজা রাজা।
আমাদের অনুরোধ করায় এরই সাথে আমাদের কিন্তু আরও একটি ঘর দেখিয়েছিল, যেটা ছিল জ্যাঠামশাইয়ের ঘর। এই ঘরটাও কিন্তু ছিল যথেষ্ট সুন্দর। আর আমাদের ঘরের ঠিক সামনেই কিন্তু ছিল এরকম একটা খোলা বারান্দা, যেটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল, আর যেটা একদম ইনস্টাগ্রাম ফটো তোলার জন্য পারফেক্ট। এরপর আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। এরপর স্নান সেরে দুপুরের ভোজের অপেক্ষা, যথাসময়ে ডাক পড়ল খেতে যাওয়ার জন্য। কাঁসার বাসনে খাবার পরিবেশন করছে লাল পাড় শাড়ি পরা কিছু গ্রামের মহিলা, যাদের প্রত্যেকের কিন্তু মাথায় ক্যাপ পরা ছিল। এখানে প্রাচীনতা আর আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই ডাইনিং হলে কিন্তু একসাথে 20 জন কি তার বেশি মানুষ পাত পেরে প্রতিদিন খেতে পারে। আমাদের দুপুরের ভুরিভোজটা কিন্তু জম্পেশ হয়েছিল। ভুরিভোজে ছিল লুচি, ভাত, তার সাথে ডাল, দুটো তরকারি, চাটনি, পাঁপড়, দই, আর হ্যাঁ, আমরা মাছের মধ্যে নিয়েছিলাম ভেটকি পাতুরি, ইলিশ ভাপা, আর তার সাথে চিংড়ি মালাইকারি। এত সুন্দর একটা ভুরিভোজ করার পর চলে গেলাম একটু বিশ্রাম নিতে। আর এরই সাথে জানিয়ে দিল বিকাল 5টার সময় গাইডবাবু নিচে দালানে সবার জন্য অপেক্ষা করবে, আর এই ঘুরে দেখাবে পুরো রাজবাড়ি আমাদেরকে। সেই কথা মতো আমরাও পৌঁছে গেলাম বিকেল 5টার সময় নিচে এই দালানে।
এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর দালান। এখান থেকেই আমরা শুরু করব রাজবাড়িটা পুরো ঘুরে দেখার। এরপর আমরা আস্তে আস্তে চলে গেলাম রাজবাড়ির অন্দরমহল। এই জায়গাটা ছিল আগেকার দিনে রাজবাড়ির অন্দরমহল। এখানে কোনো পুরুষের আনাগোনা ছিল না, বা বলতে পারো পারমিশন ছাড়া বাইরের কোনো পুরুষই এখানে ঢুকতে পারতো না। আর এখানে কিন্তু রাজবাড়ির মহিলাদেরই রাজত্ব চলতো। আর এই সব কাহিনী কিন্তু আমরা গাইড বাবুর কাছ থেকেই শুনেছিলাম। আর এটা হচ্ছে রাজবাড়ির পেছনের দিকটা। এখানে আছে একটা বিশাল বড় পুকুর। এখানেই কিন্তু রাজবাড়ির মহিলারা স্নান সারত বা তাদের নিত্যদিনের কাজ করত। এই রাজবাড়িরই কিন্তু বাগানের দিকে আরও 4টে কুঁড়ে ঘর রয়েছে, যেগুলোও কিন্তু ভাড়া দেওয়া হয়। আর এখানে আসলেই কিন্তু মনে হয় আমরা যেন একদম একটা গ্রামে পৌঁছে গেছি। এই জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশে তৈরি হওয়া একটা সুন্দর জায়গা। আর এর সাথে সাথে কিন্তু এখানে হাঁস মুরগি প্রতিপালনও করা হয়। তবে হ্যাঁ, ওই রাজবাড়িতে যেমন প্রতিটা ঘরের নাম রয়েছে, তার সাথে সাথে কিন্তু এখানে এই কুঁড়ে ঘরগুলোরও নাম রয়েছে। এই রাজবাড়ির নিচতলায় কিন্তু দিগন্ত বলে একটা আর্ট গ্যালারিও রয়েছে, যেখান থেকে তোমরা চাইলে কিছু কিনতে পারো। আমিও অবশ্য একটা জিনিস কিন্তু কিনে এনেছিলাম রাজবাড়ির চিহ্ন হিসাবে। আর এরপর আমরা সোজা পৌঁছে গেলাম রাজবাড়ির ছাদে। আর এই হচ্ছে রাজবাড়ির বিশাল ছাদ। আর এই হচ্ছে রাজবাড়ির নাচঘর। আগেকার দিনে এইখানে আসর বসত। আর এই ঘরে রয়েছে কিন্তু রাজবাড়ির পারিবারিক তালিকা, চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। এই ঘরটি কিন্তু খুব সুন্দর করে এখন সাজানো রয়েছে। এমনকি এখানে কিন্তু সেই সময়ে রাজাদের ইউজ করা তলোয়ারও রয়েছে। আর আমাদের গাইডবাবু কিন্তু সেই তলোয়ার হাতে নিয়ে
অনেক কিছু বলছিল। শুনতে কিন্তু আমাদের বেশ লাগছিল। এরপর আমরা চলে এলাম সোজা ঠাকুরদালানে। ঠাকুরদালানে চলছিল সেই সময় আরতি। আর এই ঠাকুরদালানে কিন্তু বিষ্ণুশিলা রয়েছে। এই বিষ্ণুশিলারই রোজ পুজো হয় দিনে 2 বার। আর রাতের বেলা খাবার খেতে যাওয়ার আগে আমরা চলে গেলাম ডাইনিং হলের ঠিক পাশে প্রচেষ্টা বলে ক্রাফটের একটি শপে। এখানে কিন্তু লোকাল মানুষদেরও তৈরি বহু জিনিস রয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা কিন্তু রাতের ডিনার করে নিয়েছিলাম। রাতের খাবারে ছবিটা আর তোলা হয়নি। ডিনারে ছিল লুচি মাংস। আমাদের যেহেতু সকাল সকাল বেরোতে হতো, সেই জন্য ব্রেকফাস্ট না করে এবারের মতো ইটাচুনা রাজবাড়িকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে।